সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আরে রে রে রে, এই বেটা সঙ্গে যা আছে তা দিয়ে যা। কেন দেবো কেন? ওরে আমরা যে ডাকাত, তাই ভালো মানুষের মতন সঙ্গে যা আছে তা দিয়ে সুরসুর করে চলে যাবি। না হলে এক কোপে করে কেটে নেব তোর মাথা। ওরে বাবা রে, এ কি সর্বনেশে কাণ্ড রে! হ্যাঁ, সেই জঙ্গলে ডাকাত! ওরে বাবা, আগে তো কখনো ছিল না এই কৃষ্ণনগরে। এ কি ঘোর দুর্দিন এলো রে বাবা! আগে ছিল না, এখন এসেছি। দে সঙ্গে যা আছে তা দিয়ে প্রাণ নিয়ে কেটে পড়। এই নাও, এই নাও, সঙ্গে যা ছিল সব দিয়ে দিলাম। এবার আমায় যেতে দাও। রে এত সহজে কি যেতে দেওয়া যায়? আগে তোর পুঁটলি গুলো একটু হাঁটকে পাটকে দেখি। এই বেনারসি, দেখে নে। না রে আনারসি, রোজকার কিছু নেই। যা ভাগ যা। মাত্র 2 টাকা রোজগার হলো রে বেনারসি, খাটুনি বৃথা। ধৈর্য ধর আনারসি, দেখিস ঠিক শাসালো কেউ আসবেই। চল গাছে উঠে বসে থাকি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ একটা বিশেষ আলোচনা করার জন্য তোমাদের সকলকে ডেকেছি। কদিন বাদে নবাব বাহাদুর কৃষ্ণনগর পরিদর্শনে আসবেন। এ আর নতুন কথা কি মহারাজ, উনি তো মাঝে মধ্যেই আসেন, কয়েকদিন থাকেন, ভালো মন্দ খান, ছুতোয় নাতায় আমাদের খুঁত ধরার চেষ্টা করেন, আর অবশেষে মুর্শিদাবাদে ফিরে যান। না গোপাল, তার এবারের আশা কিন্তু সেরকমের আশা নয়। এবার তিনি আসছেন আমাদের কৃষ্ণনগরের আইন শৃঙ্খলা দেখতে। আইন শৃঙ্খলা? তা সেটা তো আমার ব্যাপার নয় মহারাজ। সেনাপতি এ ব্যাপারে ভালো বলতে পারবে। সেনাপতি, রাজ্যের আইন শৃঙ্খলা কেমন? মহারাজ, মহারাজ! এই কে হে তুমি? দেখছো রাজসভায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে মহারাজ বলে এসে দাঁড়ালে। কোথাকার আহম্মুক তুমি? আগে বড় বিপদে পড়ে মহারাজের শরণাপন্ন হয়েছি। শরণাপন্ন হয়ে মাথা কিনেছ আর কি। মন্ত্রী, তুমি ওকে বলতে দাও। হ্যাঁ বলো তুমি বলো তো। মহারাজ, আমাদের রাজ্যের দক্ষিণ প্রান্তে এই যে জঙ্গলটা আছে, আজ সকালে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমি আমার ওই মেয়ের বাড়ি যাচ্ছিলাম। সঙ্গে 2 টাকা ছিল। হঠাৎ 2 ডাকাত এসে আমায় চেপে ধরলো। ওদের হাতে আবার তলোয়ার। আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই 2 টাকা ওরা কেড়ে নিল মহারাজ। সেনাপতি, এ কি শুনছি? মন্ত্রী, এই গরিব মানুষটাকে 2 টাকা দিয়ে দাও। তুমি এখন বাইরে গিয়ে অপেক্ষা করো, রাজসভা শেষ হলে টাকা পাবে। মহারাজের জয় হোক। বুঝলে সেনাপতি, আজই সৈন্য সামন্ত নিয়ে তুমি জঙ্গলে ঢুকে ডাকাত 2টোকে পিছমোড়া করে বেঁধে নিয়ে আসবে। মনে রেখো, কদিন বাদেই কিন্তু নবাব বাহাদুর আসছে। তার আগেই এই ডাকাতদের ধরা চাই। আর হ্যাঁ, দরকার হলে মন্ত্রীকেও সঙ্গে নেবে। যথাজ্ঞা মহারাজ। সভা আজকের মতো শেষ হলো। আচ্ছা, কি গেরো বলো তো সেনাপতি? জঙ্গলের মধ্যে ডেরা বাঁধতে ডাকাতরা সময় পেল না। এই বুড়ো বয়সে ডাকাতদের সঙ্গে লড়তে কার ভালো লাগে বলো তো? হ্যাঁ, ভয় পাচ্ছেন মন্ত্রী মশাই? ভয় কেন পাবো? আমরা তো আর তোমার মতো ভীতু নই। কি বলো সেনাপতি? একেবারে ঠিক। জঙ্গলে ঢুকবো আর ডাকাতের কান ধরে হিড় করে টেনে নিয়ে আসবো। হ্যাঁ, ওদের হাতে কিন্তু তলোয়ার আছে, দেখবেন আপনাদের কান যেন আবার কাটা না যায়। মস্করা হচ্ছে? আমাদের সাথে মস্করা হচ্ছে? দাঁড়া বেটা পেট মোটা, তোকে দেখাচ্ছি।
তাহলে মন্ত্রীমশাই সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে নি, হ্যাঁ কি বলেন? হ্যাঁ দূর, সঙ্গে করে অনেক সৈন্য নিয়ে কী হবে? হ্যাঁ শোনো, আমি আর তুমি যথেষ্ট। মানে? বুঝলে না? না। এই জন্যই না মহারাজ তোমাকে মাথা মোটা বলেন। শোনো, আমার স্থির বিশ্বাস জঙ্গলে ডাকাত মাকাত কেউ নেই, তাই আমি তুমি হেলে দুলে তলোয়ার হাতে জঙ্গলে ঢুকবো আর মহারাজকে এসে বলবো যে আমাদের দেখেই ডাকাতেরা ভয়ে পগার পার। তখন আমাদের কত নাম হবে বলো তো? কিন্তু কিন্তু মহারাজ তো ডাকাত ধরে আনতে বলেছেন। বলেছেন না? ঠিক আছে, ডাকাত পগার পার হয়ে গেছে বলবো না, তার বদলে হাতের কাছে অজানা অচেনা যাকে পাবো তাকেই ধরে এনে ডাকাত বলে চালিয়ে দেব। দারুণ হবে, তাই না? সৈন্য ছাড়াই ডাকাত ধরে আনা। তবে তাই তো বলছি সেনাপতি, সব সময় আমার বুদ্ধি নিয়ে চলবে, তাহলে দেখবে আখেরে তোমার লাভই হবে। বলা যায় না, খুশি হয়ে মহারাজ আমাদের মোটা রকমের পুরস্কারও দিয়ে দিতে পারেন। তাহলে আর দেরি কেন? চলুন চলুন, কোমরে তলোয়ার বেঁধে বেরিয়ে পড়ি। দুই বীর ডাকাত ধরতে গেল। নিজেদের মধ্যে কি কথা বলছিল এত দূর থেকে সেটা ঠিক শুনতে পেলাম না, তবে মনে হচ্ছে নিজেদের নাম ফাটাতে সঙ্গে করে কোনো সৈন্যও নিল না। ডাকাত ধরতে গিয়ে নিজেরাই আবার ডাকাতদের হাতে ধরা পড়ে যাবে না তো? আনারসি, হুমনা হুমনা করতে করতে মনে হচ্ছে পালকি আসছে। পালকি মানে বেশ হাসালো শিকার। চল চল, গাছ থেকে নেমে ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকি, তারপরে গাছে এলেই খোলা তলোয়ার হাতে কোপ মারতে হবে। চল চল চল। ঠিক বলেছিস। ওরে বাবা, ডাকাত! দেখ আনারসি, দেখ আমাদের ভয় বেটার ছেলে কেমন ঠক ঠক করে কাঁপছে। দেখ। এই বেটা, পালকির ভেতরে কে আছে রে? আমার বউ। বউ? বিয়ে করে ফিরছিস? নতুন বউয়ের গায়ে গয়না গাটি আছে। মানে খুবই সামান্য, আসলে খুব গরিবের মেয়ে। ডাক বউকে, পালকি বাইরে ডাক। এই শুনছো? পালকির বাইরে এসো, ডাকাত কাকু এসছে। হ্যাঁ রে আনারসি, গায়ে তো গয়নাগাটি বলতে কিছুই নেই রে। তাই তো দেখছি, গলায় একটা সুতোর মতো লিকপিকে হার আর কানে দুটো মাখরি, দুটো হাতি তো খালি, না আছে বালা না আছে চুড়ি। কপাল খারাপ। যাকগে যাক, যা পাওয়া গেছে নিয়ে নে। এই মেয়ে, গলার হার আর মাকড়ি খুলে দে। কিরে, কথা কানে গেল না? শিগগিরই দিয়ে এখান থেকে পালা, না হলে কিন্তু তলোয়ারের এক কোপে। দিয়ে দাও বাবু, দিয়ে দাও। পালিয়েছে, আমাদের ভয়ে পালিয়েছে। চল আবার গাছে উঠে বসে থাকি। শোনো সেনাপতি, বেশি ভেতরে যাবার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে। ডাকাত! জঙ্গলে ডাকাত পড়েছে, ডাকাত! ও মন্ত্রীমশাই, এরা কারা?
ও ও ও মন্ত্রী মশাই, ও সেনাপতি মশাই, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। কি হয়েছে কি? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। ছেলে দিয়ে দিয়ে বউ নিয়ে আসছিলাম, জঙ্গলে ডাকাত পড়েছে। আমরা প্রাণ নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমাদের ছেলে বউ তো ডাকাতদের খপ্পরে পড়েছে। কপাল গুনে আপনারা সময় মতো এই জঙ্গলে এসে পড়েছেন। ও মন্ত্রী মশাই, ও সেনাপতি মশাই, শিগগির চলুন, শিগগির চলুন। আমাদের ছেলে বউকে বাঁচান। এ কি গ্যারাকলে পড়লাম রে বাবা। হ্যাঁ, তাহলে ওই লোকটা যা বলেছিল তা সত্যি? হ্যাঁ, ও সেনাপতি, এরা কি বলছে? হ্যাঁ হ্যাঁ, বাঁচাবো তো নিশ্চয়ই, তবে তার আগে আমাদের তো সৈন্য ডেকে আনতে হবে। আহা, আরে সৈন্য সামন্ত আনতে আনতে ওদিকে হয়তো ডাকাতেরা আমাদের ছেলে বউকে মেরে ফেলবে। তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, ওদের হাতে বড় বড় তলোয়ার। কি সেনাপতি, কি করবে? এক্ষুনি যান, গিয়ে ডাকাত ধরুন, না হলে আমরা কিন্তু মহারাজের কাছে গিয়ে নালিশ করবো যে আপনাদের জানানোর পরেও আপনারা কিচ্ছুটি করেননি। ওরে বাবা, এ কি গেরো, সবকিছু আপনার জন্য হয়েছে। তখন পই পই করে বললাম সৈন্য নিয়ে চলুন, সৈন্য নিয়ে চলুন, তা না। বুঝলি আনারসি, এই কৃষ্ণনগরের জঙ্গলে ঠিক যেন জমলো না। ঠিক বলেছিস, প্রথম দুদিন তো কিছু শিকারই জোটেনি, আর যাও বা জুটলো তাও সবাই গরিব। একজনের ট্যাঁকে মাত্র 2 টাকা, আর এই তো দেখলি বর কনের ছিঁড়ি, কনের গলায় সুতোর মতো সোনার হার, আর কানে টিকটিক একটা মাকড়ি। বেঁচে আর ক টাকায় হবে বলতো? অথচ এই মুহূর্তে এই জঙ্গল ছেড়ে কোথায় আর যাবো বল? পলাশিতে ডাকাতি করতে গিয়ে নবাবের সৈন্যের হাতে যা আমার খেয়েছিলাম। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, এখনো ভালো করে গায়ের ব্যথাও মরেনি। হ্যাঁ গো সেনাপতি, ডাকাতগুলোকে সামলাতে পারবে তো? আমি একা সামলাবো কেন? সঙ্গে আপনি আছেন কি করতে? এই দেখো, রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, একটু বুঝে দেখো, আমি হলাম মন্ত্রী, তাই আমার কাজ হলো মাথার, তলোয়ারের নয়। তুমি হলে সেনাপতি, তাই মাথার কাজের বদলে তলোয়ারের কাজেই তো তুমি দক্ষ, তাই না? আমি পরিষ্কার বলে দিচ্ছি, এসব শুকনো কথায় চিড়ে ভিজবে না। ডাকাত দেখতে পেলে তাদের সঙ্গে আমার মতো সমান তালে আপনাকেও লড়তে হবে, না হলে আমি কিন্তু মহারাজকে বলে দেবো। হ্যাঁ, এই বেশি মহারাজ দেখিও না তো, মনে রাখবে আমি মন্ত্রী, পদমর্যাদায় আমি তোমার থেকে বড়। আরে রাখুন তো আপনার পদ। মুখ সামলে কথা বলবে সেনাপতি। আপনি সামলান আপনার মুখ। আপনি আপনি তুমি আপনাকে আমি তুমি এই জঙ্গলের মধ্যে কারা চেঁচামেচি করছে বলতো? চল গাছ থেকে নেমে দেখে আসি। মুখ সামলে কথা বলবে সেনাপতি। দিন দিন তোমার খুব সাহস বেড়ে গেছে, তাই না? মুখে মুখে তর্ক করো। বেশ করেছি। দেখে মনে হচ্ছে শাঁসালো শিকার। নে তোলা তলোয়ার হাতে ঝাঁপিয়ে বস। সামলে কথা বলবে সেনাপতি। আরে রে, ওরে বাবা, সামনে যে ডাকাত! ও সেনাপতি, আরে আনারসি তুই সুটকোটাকে ধর। ওরে বাবা রে, ওরে বাবা রে। আমি মুটকোটার ব্যবস্থা করছি। মুটকোটা পালিয়ে গেছে। তাহলে আমাকেও পালিয়ে যেতে দে, তোদের দুটো পায়ে পড়ি। চপ, 1000 টাকা না পেলে কিছুতেই ছাড়বো না। ওরে বাবা, 1000 টাকা তো নেই রে। তাহলে তোর ধর থেকে মুন্ডুটা ঘেঁচাং থু করে দেব। কি হয়েছে মহারাজ, হঠাৎ ডেকে পাঠালেন কেন? জানো তো গোপাল, সঙ্গে করে কোনো সৈন্য না নিয়ে মন্ত্রী আর সেনাপতি জঙ্গলে ডাকাত ধরতে গেছে, কিন্তু এখনো তো ফিরলো না। এত চিন্তা হচ্ছে না, তাই তোমাকে ডেকে পাঠালাম। দুজনে যখন গেছে তখন নিশ্চয়ই ডাকাত ধরে নিয়ে আসবে। ওই তো সেনাপতি এসে গেছে। সেনাপতি, ডাকাত কই? ডাকাত ধরতে পারেনি মহারাজ। উফ, কি বলবো, কি ভয়ানক ডাকাত, বন বন করে তলোয়ার প্রায়। আর আমি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি মহারাজ। কোন রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি? ছি 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 ছি। বলতে লজ্জা করলো না? বলি, সঙ্গে করে সৈন্য নিয়ে যেতে কে বারণ করেছিল? ওই যে মন্ত্রী মশাই। তা সে হতচ্ছাড়া কোথায়? জানি না তো মহারাজ। অকম্মার ঢেকি, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। গোপাল, এখন কি হবে বলো তো?
চিন্তা করবেন না, আমি না হয় ডাকাত ধরতে যাব। তুমি ডাকাত ধরে আনবে? বাঁচালে গোপাল। এই তাহলে এক কাজ করো, অনেক সৈন্য আর অস্ত্র নিয়ে যাও। সৈন্যও লাগবে না, অস্ত্রেরও প্রয়োজন নেই। হ্যাঁ, সৈন্য অস্ত্র এসব না নিয়ে কি দিয়ে তুমি ডাকাত ধরবে বলো তো? কেন? মাথার ভেতর যে বস্তুটি আছে, মানে মগজাস্ত্র দিয়ে আপনি শুধু ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করে দিন, যে ডাকাত ধরতে পারবে তাকে আপনি 1000 সোনার মোহর পুরস্কার দেবেন, আর ঢেঁড়াওয়ালা যেন জঙ্গলের ভেতর গিয়েও ঢেঁড়া পিটিয়ে আসে। ও ঠিক আছে, আমি এক্ষুনি ঢেঁড়া দেবার ব্যবস্থা করছি। আরে সুটকোটাকে ভালো করে বেঁধে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বেঁধে রেখেছি। জানিস সুটকোটা বলছিল ও নাকি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। হ্যাঁ রে, মহারাজ কৃষ্ণচন্দ্র যদি সৈন্য সামন্ত নিয়ে আমাদের ধরতে আসে কি হবে বলতো? না না, মন্ত্রী নয় বল, রোগা প্যাকেটির মতো চেহারা নাকি মন্ত্রী। তখন না হয় পগার পার হয়ে যাব, এখন তো চুপচাপ বসে থাক। শোনো শোনো শোনো, যে ডাকাত ধরে দিতে পারবে মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে 1000 সোনার মোহর পুরস্কার দেবে। কি রে আনারসি, কি বুঝলি? রাজা কৃষ্ণচন্দ্র আমাদের ধরতে আসছে ভাইরে, আমাদের এখান থেকে পালাতে হবে। তোর মন্ডু হবে, মনে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র খুব দুর্বল রাজা, আমাদের ধরার মুরুদ তার নেই, তাই ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। বেনারসি রে, তোর কি বুদ্ধি? তাই কোনো শিকারের আশায় চুপচাপ বসে থাক, আর তেমন কোনো সন্ডা গন্ডা কাউকে দেখলেই না হয় গা ঢাকা দেবো। ঠিক বলেছিস। বেনারসি রে, একটা মোটকুর শিকার আসছে রে। চল তাড়াতাড়ি গাছ থেকে নেমে বেটাকে ধরি। কে ভাই তোমরা? হঠাৎ হারে রে করে আমার পথ আগলে দাঁড়ালে কেন? ওরে কি বোকা রে, কি বোকা! আমাদের হাতে তলোয়ার আর মুখে হারে রে আওয়াজ শুনে বুঝতে পারছে না আমরা কারা। কি বোকা! ওরে আমরা ডাকাত রে, ডাকাত। দে, প্রাণ বাঁচাতে চাইলে সঙ্গে যা আছে দে। তা ভাই, আমার সঙ্গে তো তেমন কিছু নেই, ট্যাকে মাত্র 5টা টাকা পড়ে আছে। দে, তাই দে। যা, এবার দূর হয়ে যা। তা না হয় যাচ্ছি, কিন্তু ভাই আচ্ছা, ডাকাতি করে কত রোজগার হয় তোমাদের? ভালো না, ভালো না, এই জঙ্গলে কদিন ধরে আস্তানা গেড়েছি, রোজগার পাতি তেমন কিছুই হয়নি। আচ্ছা, যদি ধরো 500 সোনার মোহর পাও তাহলে কেমন হয়? 500 সোনার মোহর? কে দেবে, কে দেবে? না, এই পথে আস্তে আস্তে রাজা কৃষ্ণচন্দ্রের ঘোষণা শুনে এলাম। হ্যাঁ, আমরাও শুনেছি। শোনো শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ধরো তোমাদের আমি ধরিয়ে দিয়ে 1000 সোনার মোহর পেলাম। কি বললে? আমাদের ধরিয়ে দিয়ে 1000 সোনার মোহর হাতাবি, আর আমরা তোকে ছেড়ে দেবো? ঘর থেকে তোর মন্ডুটা না গ্যাচাং ফু করে দেবো। চটছো কেন? ধরিয়ে দেওয়াটা তো আমার আর তোমাদের মধ্যে একটা গড়া পেটা ব্যাপার হবে। কদিন হাজতে থেকে তারপরও ছাড়া পেয়ে যাবে, আর আমি তখন ওই 1000 মোহর থেকে 500 মোহর তোমাদের দিয়ে দেব। 500 মোহর আমাদের দিয়ে দিবি? একবার ভেবে দেখো, 500 মোহর পেলে সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবে। এই মটকু, কথার খেলাপ হবে না তো? খেলাপ হলে ওই তলোয়ার দিয়ে তখন না হয় আমাকে কেটে ফেলবে, মানে ওই ঘেচাং ফু। হ্যাঁ রে আনারসি, কি করবি? নে ভাই নে, রাজি হয়ে যা। দেখ, এতদিন ডাকাতি করেও আমরা একটাও সোনার মোহর রোজগার করতে পারিনি ভাই। হ্যাঁ রে মটকু, কতদিন আমাদের হাজতে থাকতে হবে? আমি যতদূর জানি তাতে কৃষ্ণচন্দ্রের রাজত্বে ডাকাতির শাস্তি হলো মাত্র 1 মাস হাজতবাস।
তবে হ্যাঁ, হাজতে নাকি খুব ভালো ভালো খাবার দেওয়া হয় শুনেছি। ওই মাছ, মাংস, কোপ্তা, কাবাব, কালিয়া। কি ভালো ভালো খাবার! ঠিক আছে, আমরা তাহলে তোর হাতে ধরা দিলাম। তাহলে হাতের তলোয়ার ফেলে ভালো মানুষের মতো আমার সঙ্গে চলো দেখি। মহারাজ, এনেছি। ও, এরাই তাহলে সেই ডাকাত। প্রহরী, এক্ষুনি এদের গ্রেপ্তার করে হাজতে ভরে দাও। থাক থাক বেটারা সারা জীবন হাজতের অন্ধকারে। সেটা কি করে হবে? মোটকু তো বলেছে মাত্র 1 মাস হাজত বাস। আর আর সেখানে ভালো ভালো খাওয়া। হ্যাঁ, ভালো খাওয়া তো বটেই। সকালে আচ্ছা ডান্ডা, আর রাতে মার খেয়ে ঠান্ডা। তার মানে? ওরে বোকা ডাকাত, তোদের ধরার জন্যে ওটা ছিল আমার চাল। হ্যাঁ নয় হ্যাঁ। এবার বলতো, আমাদের মন্ত্রীকে কোথায় রেখেছিস? না বললে কিন্তু খাওয়া বন্ধ। বলছি বলছি, মিথ্যে কথায় ভুলিয়ে আমাদের অনেক সর্বনাশ তো করেছিস। এরপর আর খাওয়া বন্ধ করে দিস না ভাই। তাহলে বল। জঙ্গলের বুড়ো বটগাছের সাথে বেঁধে রেখেছি। লক্ষ্মীরা, এই দুটোকে হাজতে ঠুকিয়ে মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে এসো। চল 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 চল। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। কত সহজে ডাকাত ধরে নিয়ে এলে। সবই আপনার আশীর্বাদ আর আমার মগজাস্ত্রের জোরে মহারাজ। কই গো, বলি কোথায় গেলে? একটু আগেই দেখে গেলাম আমার মানুষটা খাটের ওপর বসে আছে। বলি আমায় খাবার আনতে বলে কোথায় চলে গেলে শুনি? কোথাও যাইনি গো গিন্নি, আমি ঘরেই আছি। বলি খাটের নিচে ঢুকে বসে আছো কেন শুনি? আর বলো না, ট্যাগ থেকে পয়সা বার করতে গিয়ে পয়সাটা মাটিতে পড়ে খাটের নিচে গড়িয়ে ঢুকে গেল। আমার ট্যাগের শেষ পয়সা ছিল গো ওটা। সর্বনাশ! এবার কি হবে? আজ তবে বাজার হবে কি করে শুনি? সেটাই তো ভাবছি গিন্নি, খাটের নিচে কত ময়লা, তার উপর বাতিল জিনিসপত্রে ঠাসা। দূর দূর, পয়সাটার খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বারবার বলেছি টাকা পয়সা একটু সাবধানে রেখো। একেই আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, তার উপর বাবু ট্যাকের পয়সা হারিয়ে বসে আছে। ধুর! সর্বনাশ, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো দেখছি। এবার কি হবে? পেয়েছি। গিন্নির জন্য উপহার কিনে নিয়ে এসে গিন্নির হাতে তুলে দিলেই গিন্নির রাগ একেবারে গলে জল হয়ে যাবে। তখন আমাকে আর নিজে হাতে জল গড়িয়েও খেতে হবে না। কিন্তু কিন্তু আমার ট্যাগ যে পুরো খালি, গিন্নির জন্য উপহার কিনবো কেমন করে? হ্যাঁ, মহারাজ তো আছেন। ওরে বাবারে, আজ সূর্য কোন দিকে উঠলো মহারাজ? কেন কেন হঠাৎ এই প্রশ্ন কেন মন্ত্রী? দেখছেন না মহারাজ, গোপাল আজ সঠিক সময়ে রাজসভায় চলে এসেছে। তাই তো দেখছি। কি গোপাল, আজ সময় মতন রাজসভায় চলে এলে যে? গিন্নি বুঝি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আগে ঠিকই ধরেছেন মহারাজ, তাই আমি আপনার কাছে এসেছি মহারাজ। যদি কিছু পয়সা। হবে না। ঠিক শুনেছ তুমি, আমি তোমাকে একটা পয়সাও দেব না। তুমি শুধু পয়সা লোভেই রাজসভায় আসো গোপাল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কে বলেছে? কে বলেছে মহারাজ আমি শুধু পয়সার লোভে রাজসভায় আসি? আমি হলাম গোপাল ভাঁড়। আমি কতবার আমার বুদ্ধির জোরে এই রাজ্যটাকে বাঁচিয়েছি, সেসব কথা কি আপনি ভুলে গেলেন মহারাজ? ভুলে আমি যাইনি গোপাল, আমার সব মনে আছে। কিন্তু আমি যে তোমাকে এমনি এমনি একটা পয়সাও দেব না। দেওয়ার আগে একবার তোমাকে বাজিয়ে দেখে নেব তোমার বুদ্ধির ধার আগের মতোই আছে কিনা।
মহারাজ আমি বলি কি আপনি গোপালকে এবার রাজসভা থেকে বহিষ্কার করে দিন। গোপালকে বসিয়ে বসিয়ে আর কতদিন বেতন দেবেন? ঠিক বলেছ মন্ত্রী, ঠিক। গোপালের বুদ্ধির জোর আর আগের মতন নেই। আগে গোপাল নিজের বুদ্ধির জোরে সব নতুন নতুন কাজ করত, আর এখন আগে এটা আপনার ভুল ধারণা মহারাজ। গোপালের বুদ্ধি সেই আগের মতোই আছে, আর গোপাল ভাঁড়ের নিজস্বতা হলো গোপাল নিজের বুদ্ধিতে চলে, কাউকে অনুকরণ করে না। উল্টে সবাই গোপালকে অনুকরণ করে মহারাজ। তাই না? গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। আচ্ছা বেশ, তুমি যদি তোমার এই কথার প্রমাণ আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে এই মাসেই দ্বিগুণ বেতন দেব। আর গোপাল যদি নিজের কথায় প্রমাণ দিতে না পারে, তাহলে গোপালের আগামী 5 মাসের বেতন কেটে নেওয়া হবে। কি গোপাল, রাজি তো? একটা অন্যরকম গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। মহারাজ কি জেনে বুঝে আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন? বলো গোপাল, বল। আমি রাজি মহারাজ, বলুন আমাকে কি করতে হবে। বেশ, তাহলে একদিন আমি আর তুমি পাশের রাজ্যে জঙ্গলে ভ্রমণে যাব, এবং যাব খালি হাতে। তোমাকে আমার সঙ্গে গোটা একদিন কাটাতে হবে। আমি সারাদিন যে যে কাজ করব, তোমাকে তার উল্টোটা করতে হবে। আমাকে কিন্তু অনুকরণ করলে চলবে না। বেশ, তাহলেই আমি জিতে যাব। না না না, তাহলে তো টক্কর সমান সমান হবে। জিততে হলে তোমাকে এমন কাজ করতে হবে যেটা আমি অনুকরণ করব। তুমি যে কাজটা করবে সেটা আমাকে অনুকরণ করাতে পারলেই তুমি জিতে যাবে গোপাল। কারণ একটু আগেই তুমি বলেছো গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। তবে আর দেরি কেন? আজই চলুন না মহারাজ, আমিও যাব আপনাদের সঙ্গে। একজন নিরপেক্ষ মানুষ তো লাগবেই বিচার করার জন্য। বেশ, তবে আজকেই চলো। সেনাপতি, এক্ষুনি ঘোড়া বার করো। আমরা সবার প্রথমে নদীর ধারে যাব। এক্ষুনি যাচ্ছি মহারাজ। মহারাজ যখন ঘোড়ায় চেপে যাবেন, তখন আমি পায়ে হেঁটে যাব। না হলে তো মহারাজকে অনুকরণ করা হয়ে যাবে। আমি চললাম মহারাজ, নদীর ধারে পৌঁছে আপনার সঙ্গে দেখা হবে। এবার দেখব গোপাল তোমার বুদ্ধির দৌড় কতটা। বাবা, এবার নাক মুখ দিয়ে ভাত পেরিয়ে আসবে বলে মনে হচ্ছে, কিন্তু হাল ছাড়লে হবে না। যে করেই হোক আজকের দিনটা মহারাজকে কোনো রকম ভাবে অনুকরণ না করে কাটিয়ে দিতে পারলেই দ্বিগুণ বেতন নিয়ে নাচতে নাচতে বাড়িতে ফেরা যাবে। তখন আমার গিন্নি আর আমার উপর রাগ করে থাকবে না, আর আমারও সংসার চালানোর জন্য লোকের কাছে হাত পাততে হবে না। তাছাড়া এটা গোপাল ভাঁড়ের মান সম্মানের ব্যাপার, এত সহজে আমি ছেড়ে কথা বলবো না। কি গোপাল, দৌড়াতে কেমন লাগছে? আগে রাজকোষ থেকে মোহর চুরি করার পর আপনার ঠিক যেমন ভালো লাগে তেমনই ভালো লাগছে মন্ত্রী মশাই। দেখেছেন মহারাজ, গোপাল মচকাবে তবু ভাঙবে না। গোপাল, এইভাবে ছুটতে থাকলে তো তুমি দুদিনেই নিজের অত বড় ভুঁড়িখানা খোয়াবে। তখন কিন্তু তোমাকে দেখতে বেশ লাগবে। যত ইচ্ছে হাসুন মহারাজ, মরে গেলেও আজ আমি আপনাকে অনুকরণ করব না, কিছুতেই নয়। তাই নাকি? তবে আর কি, ছুটতে ছুটতে তাড়াতাড়ি নদীর ধারে এসো, আমরা চললাম। মহারাজ, বলো মন্ত্রী। আমরা তো পৌঁছে গেলাম, কিন্তু এবার আমাদের গোপালের আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা তো হবেই, আর গোপাল আসলেই আমি নৌকো করে ওপারে যাওয়ার কথা বলবো। আমরা নৌকা করে ওপারে যাব, তাহলে তো গোপালকে সাঁতার কেটে ওপারে যেতে হবে। তাই তো আমি আগে থেকে গোপালকে কিছুই বলিনি মন্ত্রী। আজ গোপালকে হারিয়ে তবেই আমি প্রাসাদে ফিরব, তুমি দেখে নিও।
আরেকটু, ওই তো মহারাজ আর মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছেন। উফ, আমি এসে গেছি মহারাজ। এসো গোপাল এসো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ঠিক বলেছেন মহারাজ। হ্যাঁ এবার আমরা এখান থেকে কোথায় যাব মহারাজ? আমরা যাব নদীর ওপারে, আর আমি যাব নৌকো করে। আমিও মহারাজের সঙ্গে নৌকা করে ওপারে যাব। কিন্তু তুমি কিসে করে যাবে শুনি? নৌকা করে গেলে তো মহারাজকে অনুকরণ করা হয়ে যাবে। ও, এইবার বুঝেছি মহারাজ কেন নদীর ধারে এসেই আমাকে ওপারে যাওয়ার কথাটা বললেন। ঠিক আছে, হোক কষ্ট, আমি কিছুতেই হার মানব না। আজ আমি দ্বিগুণ বেতন নিয়ে তবেই ঘরে ফিরব। কি হলো গোপাল, আরে কি ভাবছো? অনেকদিন নদীর জলে সাঁতার কাটা হয় না মহারাজ, তাই আমি সাঁতার কেটে ওপারে যাব ভাবছি। বেশ বেশ, তবে আর দেরি করো না, এক্ষুনি সাঁতার কাটা শুরু করো, না হলে যে আমাদের আবার ওপারে গিয়ে তোমার জন্য অপেক্ষা করতে হবে। মহারাজ, গোপালকে দেখে মনে হচ্ছে গোপাল এত সহজে হার মানবে না। যাই হয়ে যাক, গোপাল আপনাকে কিছুতেই অনুকরণ করবে না। তাহলেও গোপাল জিততে পারবে না মন্ত্রী। গোপালকে জিততে হলে এমন কিছু করতে হবে যেটা আমি অনুকরণ করি, আর আমি মরে গেলেও গোপালকে অনুকরণ করব না। ওই দেখুন মহারাজ, গোপাল অনেক দূর এগিয়ে গেছে। এবার আমরাও যাই, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এটা কি হচ্ছে? দেখছি গোপাল, তোমার গামছাখানা কতটা ভিজলো। ভালো হচ্ছে না কিন্তু মন্ত্রী মশাই। ছেড়ে দাও মন্ত্রী, গোপালকে আর কষ্ট দিও না। এমনিতেই এই চেহারা নিয়ে সাঁতার কাটতে কাটতে গোপালের অবস্থা খুব খারাপ। হাসুন হাসুন, যত খুশি হাসুন, এরপর যে আপনাদের কাঁদতে হবে। গোপাল গেল কোথায়? মাঝ নদীতে গোপাল ডুবে যায়নি তো? না না না, তা কি করে হয়? ওই তো গোপাল আসছে। সেই শয়তান এত সহজে মরে গেলে তো ল্যাটটা চুকেই যাবে। আমি এসে গেছি মহারাজ। ওরে বাবারে, প্রথমে এতটা পথ দৌড়নো, তারপরে এই নদী সাঁতরে পার হওয়া, পেটে ছুঁচোই একেবারে ডং বৈঠক দিচ্ছে। তবে চলো গোপাল, এবার জঙ্গলের ভিতরে যাওয়া যাক। মহারাজ, এবার আমরা কি করব? অনেক দূরের পথ পেরিয়ে এই জঙ্গলে এসেছি, তাই আজ আমরা সন্ধে পর্যন্ত এই জঙ্গলেই থাকবো। মহারাজ, সকালে তাড়াহুড়োর চোটে বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি। আমার বড্ড খিদে পেয়েছে। তবে এক কাজ করো মন্ত্রী, আশেপাশে অনেক ফল গাছ আছে দেখছি, তুমি গিয়ে আমাদের সবার জন্য বেশি বেশি করে ফল পেড়ে নিয়ে এসো তো। আমি আর গোপাল ততক্ষণ এই গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিই। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। কি হলো গোপাল, আরে দাঁড়িয়ে কেন, বসো। আগে আমাকে এত সহজে বোকা বানানো যাবে না মহারাজ। আমিও যদি আপনার মতন গাছের ছায়ায় বসে পড়ি, তাহলে আপনাকে অনুকরণ করা হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই করব না। বেশ, তবে দাঁড়িয়েই থাকো আর কি।
আহ কত ফলমূল, যেদিকেই তাকাই সেদিকেই পাকা পাকা ফল। কিন্তু এর একটাও আমি গোপালের পেটে যেতে দেব না। মহারাজ মনের সুখে জিরিয়ে নিচ্ছেন, এদিকে আমাকে দেখো, এত খাটাখাটি করো, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মহারাজ আমি এসে গেছি মহারাজ। তাই তো, আরে বাহ, অনেক ফলমূল সঙ্গে করে নিয়ে এসেছো দেখছি তুমি মন্ত্রী। আগে এগুলো সবই আপনার জন্য মহারাজ। না না, আমি একা এত ফলমূল খেতেই পারবো না। কি গোপাল, দাঁড়িয়ে না থেকে তুমিও খাওয়া শুরু করো। না গোপাল, খাও, মহারাজ তো আগেই খাওয়া শুরু করে দিয়েছেন, তুমিও শুরু করো। আপনারাই খান, পেট ভরে খান, আমার খিদে নেই। সে কি, এতটা পথ হেঁটে ছুটে সাঁতার কেটে এলে আর এখন বলছো খিদে নেই? আছে আছে, গোপালের খুব খিদে আছে, খাচ্ছে না শুধু ওই দ্বিগুণ বেতনের লোভে। গোপাল খাওয়া শুরু করলেই তো আপনাকে অনুকরণ করা হয়ে যাবে। হ্যাঁ, তবে আছি, না খেয়েই থাকো তুমি। আহ আহ, কি সুস্বাদু। ভগবান, আমাকে আমাকে আরেকটু সহ্য ক্ষমতা দাও, শুধু আজকের দিনটা কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই হলো। এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না গোপাল, এবার দেখো আমি কি করি। মহারাজ, বড় মন্ত্রী, সকাল থেকে তো অনেক চেষ্টাই করলাম আমরা, কিন্তু গোপালকে তো কিছুতেই অনুকরণ করানো গেল না। হ্যাঁ, সেটাই তো ভাবছি মন্ত্রী, এবার এমন কিছু একটা করতে হবে যাতে গোপাল আমাকে অনুকরণ করতে বাধ্য হয়। কিন্তু কি করবেন মহারাজ? এই দেখো মন্ত্রী, ওটা তো একটা মৌচাক মহারাজ। আরে কাছে এসো। মতলবটা ভালো ঠেকছে না, আমাকে আবার নতুন কোনো সমস্যায় ফেলার চেষ্টা করছে। দারুণ বুদ্ধি মহারাজ, এবার গোপাল বুঝবে ঠেলা। সর্বনাশ! মহারাজ আগেই ছুটে পালিয়েছেন গোপাল, এবার ভাবো তুমি কি করবে। ওরে বাবারে, মরে গেলেও আমি এখান থেকে পালাবো না। মহারাজকে আমি কিছুতেই অনুকরণ করব না। দেখো মন্ত্রী, দেখো গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মৌমাছির কামড় খাচ্ছে। মহারাজ, গোপালের ভীষণ জেদ। গোপাল যখন একবার ঠিক করেছে যে ও আপনাকে অনুকরণ করবে না, তখন মরে গেলেও সেটা করবে না। তাই তো দেখছি মন্ত্রী, গোপাল যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারে তাহলে আমিও পারব। না, অনেক হয়েছে, আর নয়। এবার আমাকে আমার মোক্ষম চালটা চেলে জিতে বেরিয়ে আসতেই হবে। মহারাজকে আর সুযোগ দেওয়া চলবে না। উফ, এই সময় আমার বাড়ির বিছানাটা খুব দরকার ছিল। একেই সারা গায়ে ক্লান্তি, একটু জমিয়ে ঘুম দিতে পারলেই বুদ্ধিটা খুলে যেত। পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি।
দেখুন মহারাজ দেখুন, মৌমাছির কামড় খেয়ে গোপাল পুরো পাগল হয়ে গেছে, তাই পাগলের মতো হাসছে। না না না, আমি পাগল হইনি, পাগল তো হবেন আপনারা। কেন কেন আমি পাগল হব কেন? কারণ আপনি একটু পরেই আমাকে অনুকরণ করবেন, আর কথা মতন আমি জিতে যাব। তারপর রাজ্যে ফিরে আমি এই মাসের দ্বিগুণ বেতন নিয়ে নাচতে নাচতে বাড়ি যাব। ঠিক বলেছ মন্ত্রী, গোপাল সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কি সব পাগলের প্রলাপ বকছে দেখো। তাই তো দেখছি মহারাজ। তবে এইবার দেখুন গোপালের বুদ্ধির জোর, কারণ গোপাল এবার চালবে তার মক্ষম চাল। আমি বসে বসে পায়ের উপর পা তুলে এমন কাজ করব যেটা দেখে আপনি আমাকে অনুকরণ করতে বাধ্য হবেন মহারাজ। তাই নাকি? তবে দেখি তোমার বুদ্ধির জোর। আমি মরে গেলেও তোমাকে অনুকরণ করব না গোপাল, কিছুতেই নেই। কি আরাম, বড্ড ঘুম পাচ্ছে। হাই তুলবেন না মহারাজ, হাই তুললে তো গোপালকে অনুকরণ করা হয়ে যাবে। তাই তো, হাই তো আপনাকে তুলতেই হবে। না না, আমি কি করলাম? কি করলেন মহারাজ? আমিও তো হাই তুলে ফেললাম। এই তো মহারাজ আমাকে অনুকরণ করেছেন। হায় হায় হায়, আমি কি করলাম? জেনে শুনে গোপালকে অনুকরণ করলাম। অনুকরণ তো আপনাকে করতেই হতো, কারণ আপনার সামনে কেউ বড় বড় হাই তুলছে, সেটা দেখে আপনি হাই তুলবেন না, এ যে অসম্ভব ব্যাপার। ছোট থেকে শুনে আসছি হাই তোলা বড্ড ছোঁয়াচে, আর আজ সেটা নিজের চোখে দেখলাম। গোপাল, তোমার পিঠে পিঠে এত বুদ্ধি? আমার নাম গোপাল ভাঁড়, আর বলেছিলাম না মহারাজ, গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। মহারাজ, এবার যেমনটা কথা ছিল তেমনটা হোক। চলুন আমরা রাজ্যে ফিরে যাই, দ্বিগুণ বেতন নিয়ে আমাকে একবার বাজারে যেতে হবে। তাই হবে গোপাল, তোমাকে যখন একবার কথা দিয়েছি তখন কথা আমি রাখবই। আর আমি জানি লোহা ফেলে রাখলে জং ধরে যায়, কিন্তু গোপাল ভাঁড়ের বুদ্ধিতে কোনোদিনও মরচে ধরবে না। ঠিক বলেছেন মহারাজ। এই নাও গোপাল, তোমার এই মাসের দ্বিগুণ বেতন। ধন্যবাদ মহারাজ, এইবার আমি চলি। আহা কি আনন্দ, আহা আহা আহা, আহা কি আনন্দ, আহা কি আনন্দ। এই তোরা আমাকে অনুকরণ করছিস কেন রে? আরে বড়দের অনুকরণ করেই তো বাচ্চারা বড় হতে চায় গোপাল দাদু। আর তুমি হলে আমাদের একমাত্র দাদু, আমরাও বড় হয়ে তোমার মতনই হতে চাই গোপাল দাদু। তা ঠিক, মাঝে মাঝে অনুকরণ করাও ভালো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.